মেঘ, কি হয়েছে রে মা? কাঁদিস না রে মা। আমি জানি তোর কতটা কষ্ট হচ্ছে, সবটুকু জানি, কিন্তু কি করবি বল, কিছু তো করার নেই। এই কষ্টটা তোকে সহ্য করতেই হবে। পাপি, কেন এরকম হয় বলো তো? কেন একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরও আমি কেন এত দুর্বল হয়ে পড়ছি বলো তো পাপি? কেন? কি জানিস, তোর সুখটাও যেমন 100% সত্যি, তোর দুঃখটাও 100% সত্যি। তুই যে বড্ড সৎ, সেই জন্য। পাপি, আমি আর সৎ হয়ে থাকতে চাই না। আমি এত কষ্ট আর পেতে চাই না পাপি, আমি পারছি না। এটা তোর নিজের হাতে নেই রে মা। দাদু ভাই, বসনি? কি তুমি উঠে পড়লে কেন? বাথরুম যাবে? না। সে কি, ঘুম আসছে না? ঘুমিয়ে পড়ো, আমি আছি তোমার সঙ্গে, কোনো চিন্তা নেই, ঘুমো। ও দাদু ভাই, আমাকে একটু উঠিয়ে বসিয়ে দিবি? কি এখন তুমি উঠবে? মাথা খারাপ নাকি তোমার? তুমি ঘুমো তো, আমি শুচ্ছি তোমার পাশে, ঘুমো। শুতেই তো আসবি, ঘুম কি আসবে? তুমি ঘুমো তো, এবার তোমার শরীর খারাপ করবে। আর তুই জেগে জেগে তার কথা ভাববি, তাই তো? তুমি না বড্ড জেদি ঠাম্মি। আমি সুশীলাদিকে ডেকে দিচ্ছি, তুমি ওর কাছেই ঠিক থাকো। ওরে, আমি তো ঠাকুরদার কথাই শুনতাম না, আর তুই তো কোন ছাড়। যাকে তুই আমাকে উঠিয়ে বসাবি নাকি আমি নিজেই উঠবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, উফ বাপ, বড্ড জেদি তুমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বালিশটাকে ঠিক করে দিতে দাও আগে। মা যদি শুনে না যে তুমি রাত জেগেছো, প্রচন্ড বকবে আমাকে। রাগ করবে না, তুমি ভাবতে পারছো না। মায়ের জানার দরকারটা কি? আমি তোকে আমার কাছে থাকতে বলেছি তোর সঙ্গে দুটো কথা বলবো বলে। দুম করে কেমন তোর বয়সটা বেড়ে গেল দেখ দাদা। আজ খুব কষ্ট পেয়েছিস, তাই তো? ওর মতন অতটা নয়। তুই তুই বুঝতে পেরেছিস দাদু ভাই কত কষ্ট পাচ্ছে মেয়েটা? ওই মনের অবস্থা নিয়ে এখান থেকে বেরিয়ে কোথায় কোথায় গান গাইতে হচ্ছে মেয়েটাকে। আমি যে কেন ওর মনের কষ্ট কমাতে পারি না ঠাম্মি, কেবল বাড়িয়ে দিও মনের কষ্ট। আজ ওকে আবারও কষ্ট দিলাম। আমি এরকম কেন হয় বলো তো? আমি তো ওর থেকে বেশি আর কাউকে ভালোবাসি না। আমি সব থেকে খারাপ মানুষটা হয়ে ওর সামনেই গেলাম। আমি মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে কি সব থেকে বেশি কষ্ট দেয়?
এরকম কেন হয় বলো তো? কেন আমি চাইলেও মেঘকে ভালো রাখতে পারলাম না? আচ্ছা বাপি, একটা কথা বলো তো, আমি কি সারাটা জীবন এরকম অন্ধকারে কেঁদে কাটিয়ে দেব? আমার কষ্টগুলো কি কোনোদিনও শেষ হবে না? বিশ্বাস করো বাপি, আমি আর পারছি না। আমি আর পারছি না। আমাকে সারা জীবনই এরকম চোখের জল ফেলে কাটিয়ে দিতে হবে, তাই না? আমার কষ্টগুলো বোধহয় শেষ হবে না। না না, তা কেন? দেখবি একটা সময় আসবে তখন এই দুঃখগুলোর কষ্টগুলোর উপরে আস্তে আস্তে ধুলো জমবে। আজকে যে ঘটনাগুলো তোকে এতটা আঘাত দিচ্ছে, তখন তার আঘাত করার ক্ষমতাটা কমে যাবে। আচ্ছা বাপি, আমি তাহলে নীলকে আস্তে আস্তে ভুলে যাব, তাই না? এভাবে নীলের কাছে তো যেতে ইচ্ছে করছে। না গো বাপি, বাপি আমার নীলের কাছে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে কিন্তু নেই। না, সেই ইচ্ছে থাকলেও তাতে অন্যায় তো কিছু নেই, লজ্জারও কিছু নেই। না বাপি, বিশ্বাস করো সেরকম কোনো ব্যাপার নয়। আমার শুধু খারাপ লাগছে ঠাম্মির কথা ভেবে। ঠাম্মির শরীরটা একদম ভালো নেই গো বাপি। আমাকে বললো ঠাম্মি নাকি মাঝে মাঝে সব কথা ভুলে যায়, ভুলভাল কথা বলে, সবকিছু গুলিয়ে যায় নাকি। শুধুমাত্র ওই মানুষটাকে কষ্ট দিতেই আমার খুব খারাপ লাগছে। জানি তুই ওনাকে ভীষণ ভালোবাসিস, ওনার কথা এতটা ভাবিস না এখন। উনি বিচক্ষণ মানুষ, নিশ্চয়ই বুঝতে পারবেন সমস্তটা। জানি না গো বাপি, হয়তো বুঝবে, আবার নাও বুঝতে পারে। ঠাম্মির কাছে আমি সারাটা জীবনের জন্য অপরাধী হয়ে থেকে গেলাম। ফিরে আসা কি একেবারেই সম্ভব নয় দিদি? না ঠাম্মি, আমি এখানে আর ফিরবো না। কি করতাম একটু বলবে তুমি আমাকে? আমি কি করতাম? আমার সামনে শুধুমাত্র দুটো অপশন ছিল। এক হচ্ছে ওই বয়স্ক মানুষটাকে ওইটুকু কষ্টটা দেওয়া, আর একটা হচ্ছে চোরাবালির ওপর দিয়ে হেঁটে যাওয়া, যেখানে আমি জানি আমি ডুবে যাব, আমার দম বন্ধ হয়ে যাবে, তারপরে ওই চোরাবালির ওপর দিয়ে হেঁটে যাব। আমি কি করতাম? নীল বারবার এরকমটা কেন করে আমি সত্যিই বুঝতে পারি না। ও সেই দিনটা ওরকম না করলেই পারতো না বলো? আমি ওকে আবারও বিশ্বাস করেছিলাম। তুমি আমায় বারণ করলে যে ওর সঙ্গে কোর্টে যেতে না, এবার তা আমি যেতে রাজি হলাম। আমাকে বলতেই পারতো যে ও কোর্টে যাবে না, ও মিউচুয়ালি ডিভোর্স দেবে না, কিন্তু তারপরও ও এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, আমাকে জোর করে এমন একটা কাজ করাতে চাইলো যেটা আমি করতে একটুও চাই না। পুরোপুরি ইমোশন নিয়ে একটা ছেলে খেলা করলো। আর বাপি এই সব কিছু এতটা তিক্ততার পর্যায়ে নিয়ে গেছে না বাপি, জানি না নীল কি পায় এরকম করে, বা কেন করে এরকম। আমি এর আগে যখনই ভেবেছি যে
এবার হয়তো নীলকে আমি একটু বিশ্বাস করতে পারি, এবার হয়তো আমি নীলকে একটু ভরসা করতে পারি। আর ঠিক তখনই আমার বিশ্বাস ভরসা একেবারে চুরমার করে ভেঙে দিয়েছে। প্রত্যেকবার নীল ঠিক কি পায় আমাকে এভাবে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দিয়ে, আমি সত্যি জানি না বাপি। আমি ঠিক হয়ে যাবো বাপি, তুমি আমাকে নিয়ে ভেবো না। আমি আর কয়েকবার হয়তো একটু কষ্ট পাবো, তারপরে ঠিক হয়ে যাবে। তারপর আমি শক্ত হয়ে যাবো, একদম একদম স্ট্রং হয়ে যাবো, তুমি চিন্তা করো। আর কি বলো তো, চিরকাল তো পেছনের দিকে তাকিয়ে সামনে হাঁটা যায় না। আমি আর পেছনে তাকাবো না, একেবারে সামনের দিকে তাকিয়ে হাঁটার চেষ্টা করব। ও এত কষ্ট পাচ্ছে আর সেটা মেনেও নিচ্ছে, কিন্তু কিছুতেই আমার কাছে আসার কথাটা ও ভাবতে পারছে না। আচ্ছা, আমি আমার কাছে আসাটা কি আরো বেশি কষ্টের? যে কিছুতেই ওটা মানতে পারছে না। আমি তো নিজেকে পাল্টে ফেলছি, প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে পাল্টাবার, অনেকটা পাল্টে ফেলেওছি। আমার এই সন্দেহবাতিক রোগটা থেকে নিজেকে বের করে নিয়ে এসেছি। দেখো, আজকে তো আমি জানতাম না যে জিষ্ণু আসছে, কিন্তু যখন জিষ্ণু এলো আমার কিন্তু ওর উপর কোনো রাগ হয়নি, কোনো হিংসাও হয়নি, আমি কোনো সন্দেহও করিনি। হ্যাঁ, আমার খুব দুঃখ হয়েছিল ওই ডুয়েটটা গাইতে না পারার জন্য। আমি ভেবেছিলাম যে মেঘ একবারের জন্য হয়তো সুযোগ করে দেবে ওর সঙ্গে গান গাই। জিষ্ণু চলে আসায় সেটা হয়নি। আমি তো ওর সুরে সুর মেলাতে চাই, আমি ওর চলার তালে তাল মেলাতে চাই। ওর সঙ্গে তো আমি অনেক অনেক দূর যেতে চাই, সারাটা জীবন ওর পাশে থাকতে চাই। আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। ও যদি আমাকে মাফ না করে আমি তো বেঁচে থাকতেই পারবো না। তুমি ও তো তোমার কথাও মানলো না, ও তো চলে গেল। এবার কি হবে? আর কোনো উপায় নেই না ওকে ফেরানোর? আমাদের সবার এত চেষ্টা, তোমার এত চেষ্টা, কোনো কাজে লাগলো না। কিন্তু সামনে এগোতে গেলেই যে পেছনটাকে একেবারে বাদ দিতে হবে এমনটাও তো নয়। সব বাদ না দিলেও কিছু তো বাদ দিতেই হবে বাপি, নাহলে যে আরো যন্ত্রণা বাড়বে। কয়েকটা দিন লাগবে আমার নিজেকে গুছিয়ে নিতে। ওই তো লক্ষ্মী পুজো অব্দি কয়েকটা অনুষ্ঠান আছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে আর কোনো অনুষ্ঠান নয়। আমি শুধুমাত্র প্র্যাকটিস করবো আর পড়াশোনা নিয়ে থাকবো। আর ইউনিভার্সিটি খুললেই তো আবার ফাইনাল সেমিস্টার, পড়াশোনাটা না করলে কি করে হবে? আর আমি তোমাকে বলছি বাপি, এই পুরো জীবনটা আমি দীর্ঘশ্বাসে মিশিয়ে থাকবো। আমি ভালো থাকবো, আমি সুখী থাকবো। তাই তো থাকবে, আমি তো সেটাই চাইছি। তোর মুখের হাসিটা দেখলে আমার সবকিছু ভুলে যাই, কোনো কষ্ট থাকে না। এবার শুয়ে পড়, অনেক রাত্রির হয়েছে। সরি বাপি, তোমাকে আমি এতটা রাত জাগালাম। বেশ করেছিস। আমি যাই, তুই শুয়ে পড়, দরজাটা বন্ধ করে দে। না বাপি, তার দরকার নেই। বন্ধ করবি না? যদি আবার কেউ আসে? আসবে না বাপি,
আর কেউ আসবে না। আর কেউ যদি আসেও আমি তাকে বসিয়ে বলবো যে মুখ লুকিয়ে কেন, মুখ খুলেই এসো। নিশ্চয়ই বাপি, হ্যাঁ, একটা লাস্ট কনফেশন করতে চাই তোমার কাছে। নীলের জন্য আজকে বড্ড মন কেমন করছে, তাই তো? এভাবে ভেঙে পড়িস না দাদা, ভেঙে পড়িস না। তোদের এই কষ্ট, তোদের এই যন্ত্রণা আবার দেখবি তোদেরকে মিলিয়ে দেবে। জানিস দাদা, আজ যখন ও আমাকে জড়িয়ে ধরে কাঁদছিল, আমি যে ওর ভেতরটা দেখতে পাচ্ছিলাম। আমি যেন তো দূর থেকে ওকে দেখছিলাম, ওর দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। গান শেষ হয়ে যাওয়ার পরে সকলে যখন ওকে নিয়ে মাতামাতি করছে না, আমি তখন ওকে দেখছিলাম। ও যেন ওই ভিড়ের মধ্যে থেকে, ওই মানুষজন ওকে নিয়ে মাতামাতি করছে, ছবি তুলছে, এই সব হৈহট্টগুলোর থেকে না ও নিজেকে নিয়ে পালিয়ে যেতে চাইছিল। মনে পড়ছিল সেবারের কম্পিটিশনের কথা। সেবারে জেতার পর যখন আমার উপর রাগ কমল, ওর অভিমান কমল, আমাকে তখন বলেছিল যে ওর না এসব ভালো লাগে না, এই এত আলো, এত আড়ম্বর, এত বাইরের মানুষ, লোকজন, ভিড় ভাট্টা ভালো লাগে না। আজ ওকে দেখে মনে হলো ঠিক আগের মতোই আছে। তুমি খেয়াল করেছো ঠাম্মি, ওনার শরীরটা বেশ খারাপ করেছে, দেখো খুব রোগা লাগছিল ওকে। তুমি খেয়াল করেছো? আসলে ইউনিভার্সিটিতে রোজ দেখি তো, ঠিক বুঝতে পারিনি। আজকে অনেকদিন বাদে দেখলাম তো, তাই বুঝতে পারলাম। মুখটা খুব শুকনো শুকনো লাগছিল। কতগুলো দিন রে দাদু ভাই? পঞ্চমীর দিন তো তোদের শেষ ক্লাসটাও করেছিল না, আর মাঝে রইল তো দুদিন, ওই ষষ্ঠী আর সপ্তমী। হ্যাঁ রে দাদা, দুদিনে না দেখাটা তোর মনে হচ্ছে অনেকগুলো দিন। আমি যাই, আমি মাকে একটু জিজ্ঞেস করি যে তোমাকে কোনো ঘুমের ওষুধ দেওয়া যাবে কিনা। দেখো, এইভাবে রাত জাগলে কিন্তু তোমার আবার শরীর খারাপ হবে, সেটা ঠিক হবে না। দাঁড়াও, কি হলো? জোর করে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াস না দাদা। যদি ঘুম না ভাঙে তখন কি করবি? ঠাম্মি প্লিজ, কেন এসব কথাবার্তা বলছো? এসব বলো না প্লিজ। তো আমাকে ছেড়ে চলেই গেছে, তারপরে যদি তুমি চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো বলো তো? আমি কি এতটাই খারাপ যে সবাই আমাকে শুধু ছেড়ে চলে যাওয়ার কথা বলে? কেউ আমার সঙ্গে থাকতে পারে না? না দাদা না, তুই খারাপ নয়, তবে তোর কিছু কিছু জিনিস খুব খারাপ, সেগুলোকে তোকে ঠিক করতে হবে। তোর নিজের উপর না কোনো রাশ নেই, সেইখানটাই তুই খারাপ হোস। চেষ্টা করছি ঠাম্মি,
আমি তো চেষ্টা করছি নিজের সব ভুলগুলোকে শুধরে নেওয়ার। যে মানুষটা যাবজ্জীবনের সাজা পায়, সে যখন ভালো হয়ে যায় সেও তো ছাড়া পায়। আদালত তো মেনে নেয়, আদালত তো মেনে নেয় যে তার যথেষ্ট শাস্তি হয়েছে, সে বদলে গেছে। আমাকে মেঘ কবে মানবে গো ঠাম্মি? আমার শাস্তি কবে শেষ হবে? না 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 মেঘ, না। তোর নীলের জন্য মন কেমন করছে। নীল তোকে বুড়িটার নাম করে বাড়িতে নিয়ে যাচ্ছে, এসব তো ভালো লক্ষণ না। এত কিছুর পরে তুই নীলের সঙ্গে সুখে সংসার করবি, আর তোদের দুজনের গল্পে লেখা হবে ইহার পর তাহারা সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করিতে লাগিল। না মেঘ, সেটা তো হবে না। আমি সেটা হতে দেব না। তুইও ভুলে যাচ্ছিস, নীলও ভুলে যাচ্ছে। আমার হাতে একটা ব্রহ্মাস্ত্র আছে, তোদেরই কাছে আসা আবার ছুঁইমুই করা এসব সেই ব্রহ্মাস্ত্রে একেবারে তছনছ হয়ে যাবে। তছনছ করে দেব আমি, সব নষ্ট করে দেব। আমি কোনো কিছুর মূল্যে নীলকে তোর হতে দেব না মেঘ। নীল আমার, ও শুধু আমার। ওর ভালোবাসা পাওয়ার জন্য আমি কত কিছু করলাম। নীল হয়তো ভাবে পৃথিবীতে তোর থেকে বেশি কেউ নীলকে ভালোবাসে না, কিন্তু সেটা ভুল। ওর ভালোবাসার জন্য আমি যে কত দূর যেতে পারি সেটা তো ওর ধারণা নেই।